এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে তাদের বিরুদ্ধে তাদের অস্তিত্ব কোথায় ঠিক হবে। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। আপনি কি কয়ে পারবেন পৃথিবীর কোন দেশের নাগরিক নিজ দেশে থেকে খায়া পরিয়া মরিয়া সবকিছু হরিয়া নিজ দেশে কি আবার আর এক দেশের হাতে তুলে দিবে চায়? এটা বাংলাদেশ। হ্যাঁ, পুষ্কা হুজুর ঠিকই কইছে। আসলে কি হয়েছে, ওই বাংলাদেশি রাষ্ট্র, যে রাষ্ট্রের নাগরিক, কিছু নাগরিক মানে কি নাগরিকের চেহারা আবার ঊর্ধ্বতন নাগরিক, মানে নিজে আপনারা অ্যাডভোকেট চৌতলি হয়তো বা তার পেশাগত দিক থেকে আপনারা তার পরিচয়টা করছেন, কিন্তু আসলে আমি তার পেশাগত দিক থেকে না, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। সে হইলে হিন্দু লীগ আছে, যে সনাতনী যে লীগ আছে, লীগের মানে সভানেত্রী সে। 22 কোটি টাকা, 81 ফুট উচ্চতা আর ভারতের হাই কমিশনারের উপস্থিতি। আসসালামু আলাইকুম দর্শক, গাইবান্ধা পলাশবাড়ির রাম মন্দির নির্মাণ ইস্যুতে অ্যাডভোকেট চৈতালি চক্রবর্তী দেশবিরোধী বক্তব্য দিয়ে এবার কঠিনভাবে ফেঁসে গেলেন। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই বলছি ভিডিওটি কেউ স্কিপ করবেন না। ভিডিওটি শুরু করার আগে আপনাদের সকলের কাছে ছোট্ট একটি অনুরোধ রইল, এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো দর্শক চলুন বিস্তারিত দেখে আসি। এই বাংলাদেশের একজন নর্তকী চৈতালি চাড়াল চৈতি নামে এক মহিলা হিন্দু ধর্মের একটা অনুষ্ঠানে সে যে বক্তব্য দিয়েছে, রাষ্ট্রবিরোধী বক্তব্য, সেটা হলো সে বলে যে আমরা সনাতনীরা আলাদা প্রদেশ চাই, আলাদা প্রদেশ গঠন করব বিদেশিদের সহযোগিতা নিয়ে। বোঝেন কত বড় কথা, কত বড় বেয়াদবের মতো কথা বলেছে। সে এই দেশের অস্তিত্ব নিয়ে কথা বলে, এই দেশের অখণ্ডতা নিয়ে কথা বলে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন সমালোচনা করি, বিভিন্ন রাজনৈতিক দলের, বিভিন্ন ব্যক্তির, সরকারের, বিরোধী দলের বিভিন্ন প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা সমালোচনা করি, কিন্তু চৈতালি চাড়াল চৈতি, এই চাড়ালের বাচ্চা এই দেশের অখণ্ডতা নিয়ে কথা তোলে, এদেশের অস্তিত্ব নিয়ে কথা বলে। সে আরো কত অধ্যত্ত দেখাইছে। সে মুসলমানদেরকে বলে যে আপনারা ওই মসজিদ থুয়ে রাস্তায় নামাজ পড়েন, আমাদের ডিস্টার্ব হয়, আমরা তো কিছু বলি না। এই বদবয়সের বাচ্চা, মসজিদ যখন ভরে যায় জুমার দিনে 10 মিনিটের জন্য রাস্তায়ও যায় নামাজ ফেলে লাইন ধরে মানুষ নামাজ পড়ে, সারাদিন বসে রাস্তায় নামাজ পড়ে, ডিস্টার্ব করে মানুষের। কত বড় সাহস এই মহিলা। তারপরে সে বলেছে আমরা বিদেশিদের সাহায্য নিয়ে এদেশে আলাদা হিন্দু প্রদেশ গঠন করব। প্রদেশ বিষয়টা বাংলাদেশে নাই, প্রদেশ আছে ভারতে, বাংলাদেশে প্রদেশ নামক কিছু নাই। অর্থাৎ সে অপ্রকারান্তরে বলেছে হিন্দুদের নিয়ে আলাদা একটা প্রদেশ বানাতে চাই। আমার বক্তব্য যে সরকার এটা দেখে কেন তাকে ওই সমাবেশের ভিতরে 5 মিনিটের ভিতর গ্রেপ্তার করা হয় নাই? ওই জায়গা যত লোক ছিল সমাবেশে, ও দেখবেন যে বেশিরভাগই হলো হিন্দু না, ওই পতিত আওয়ামী লীগের লোকজন। ওই যত লোক ছিল তাদেরকে কেন গ্রেপ্তার করা হয় নাই? তাদেরকে 1 ঘন্টার ভিতর গ্রেপ্তার করে কেন আইনের আওতায় আনা হয় নাই? আমার প্রশ্ন স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে। আপনারা ধরে নীরবতা পালন করেন, এই নীরবতা পালন একদিন আপনাদের জন্য ভয়াবহ বিপর্যয় ডেকে আনবে। কেন তাকে এখনো গ্রেপ্তার করা হয় নাই? এই 24 ঘন্টার বেশি সময় চলে গেছে। আমরা তার অবিলম্বে গ্রেপ্তার চাই, না হলে এদেশের মানুষ আইন হাতে তুলে নিয়ে অনেক কিছু করে ফেলতে পারে। আমরা সেটা চাই না। আমরা আইনকে শ্রদ্ধা করি, দেশের প্রচলিত বিচার ব্যবস্থাকে শ্রদ্ধা করি। উপযুক্ত শাস্তি দিতে হবে। আরো দেখেন কত বড় উদ্যত্ত সে দেখাইছে। বাংলাদেশের অনেক রাজনৈতিক দলের বিভিন্ন স্লোগান আছে না, যেমন আওয়ামী লীগের জয় বাংলা, বিএনপির বাংলাদেশ জিন্দাবাদ, ইসলামী দলগুলোর নারায়ে তাকবীর আল্লাহ আকবার, তারপরে যে ভারতের তৃণমূল কংগ্রেসের আছে জয় বাংলা স্লোগান। বিভিন্ন দেশে বিভিন্ন রাজনৈতিক দলের মূল স্লোগান থাকে একটা। তো সেই ভারতের বিজেপি নামক রাজনৈতিক দলের স্লোগান হলো জয় শ্রীরাম। সেই জয় শ্রীরাম স্লোগান দিয়েছে যতগুলো মানুষ ওই সমাবেশে ছিল। এরা কি শুরু করেছে? এদের বিরুদ্ধে কেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় নাই ওই চিন্ময় কৃষ্ণ দাসের মতো? কেন সরকার এখনো তাদের বিরুদ্ধে কঠোর অ্যাকশন নিচ্ছে না? সে একটা কথা বলে গেছে যে তুমি কোন হরিদাস পাল, আমরা গ্রামের ভাষায় ঝামেলা টামেলা হলে শালিতার ভাড়ে বলি তুমি কোন বালেশ্বর পাল, হরিদাস পাল। তা সে এইভাবে হরিদাস পাল বোঝাইছে এই মুসলমানদেরকে। এদেশের 94% মুসলমান মানুষ, তাদের যে সেন্টিমেন্টে আঘাত দিয়েছে, তাদেরকে যেভাবে বলেছে এই হিন্দুদের তো এদেশে এত শান্তিতে থাকে, পৃথিবীতে কোনো দেশ নাই যে সংখ্যালঘু সম্প্রদায় এই বাংলাদেশে যত শান্তিতে থাকে, এরকম দেশ পৃথিবীতে আর একটাও নাই। ভারতের কথা চিন্তা করেন, কিভাবে 30 কোটি মানুষকে নির্যাতন করা হচ্ছে, কিভাবে সবকিছু করা হচ্ছে। সেখানে মসজিদে আজান দিতে দেয় না, সেখানে নামাজ পড়তে দেয় না, তারপরে সেখানে মসজিদ ভেঙে মন্দির বানানো হচ্ছে সরকারি ভাবে জরিপ করে করে। একটা মসজিদে যায় বলা হচ্ছে এটা আগে মন্দির ছিল, ওই বলে সিলগালা করে দিয়ে মসজিদ ভেঙে তারপরে ওখানে মন্দির তৈরি করা হচ্ছে। এই ব্যাপারে এই চৈতালি চাড়ালরা কিছু বলে না। এ ব্যাপারে এই সনাতনী নামধারী অশান্তি সৃষ্টিকারী যারা, এরা কিছু বলে না। হিন্দু ভাই বোনদের মধ্যে অনেক দেশপ্রেমিক ভালো লোক আছে, শান্তিপ্রিয় মানুষ আছে বেশিরভাগই,
কিন্তু এই যে কিছু অংশ এরা যেভাবে অত্যত্ব দেখাইছে, দেশের অস্তিত্ব নিয়ে কথা বলেছে, দেশের অখণ্ডতা নিয়ে যারা প্রশ্ন করেছে, এদেরকে আর রক্ষার সুযোগ নাই, এদেরকে নিধন করতে হবে। এইভাবে এদেরকে আর চলতে দেওয়া যাবে না, এদেরকে আর এইভাবে কথা বলার সুযোগ দেওয়া যাবে না। সরকার আপনি কেন তাদেরকে ওই সময় গ্রেপ্তার করে আইনের আওতায় কেন আনেন নাই, এখনো পর্যন্ত কেন আনেন নাই? এদেশের মুসলমানরা তো ভালো শান্তিপ্রিয়, ধৈর্যশীল, এতক্ষণে অনেক কিছু হয়ে যেত। যারা এই যে এইসব অশান্তি তৈরি করে বেড়ানোর চেষ্টা করেন, বিভিন্ন পাইতারা করেন, বিভিন্ন জনের লেজুর বৃত্তি করতে চান, বিভিন্ন গোয়েন্দা বিভাগের এজেন্ট হয়ে কাজ করতে চান, আপনাদেরকে বলি, আপনারা যদি 5,000 মানুষ নামেন, আপনারা যাদেরকে উদ্দেশ্য করে বিভিন্ন কথা বলছেন, এরা যদি 5 লাখ নামে আপনাদের পিঠায় ঠেকাবে কে? আপনারা কি মনে করেন ওই আপনারা বাংলাদেশ জয় করে ফেলেছেন? ওই মিছিল দিয়ে বড় বড় উদ্যত্ত কথা বলেছেন, যতজন সাক্ষাৎকার দিয়েছে, যত নারী পুরুষ যেভাবে কথা বলেছে, কারো বাপের সাহস নাই এইভাবে কথা বলার এই দেশের মাটিতে, তাও বলে ফেলছেন। আর এখনো 24 ঘন্টা হয়ে গেছে আপনারা বেঁচে আছেন, রাস্তাতে ঘুরে বেড়াচ্ছেন। আমি এই সরকারকে বলবো, আপনারা কেন নীরবতা পালন করতেছেন? এই নীরবতা পালনের প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। দেশে এইভাবে রাষ্ট্রদ্রোহীদের প্রশ্রয় দেওয়া যায় না। আমি চাই চিন্ময় কৃষ্ণ দাসের মতো এই চৈতালি চাড়াল চৈতির অবশ্যই অবশ্যই আইনের আওতায় বিচার করতে হবে। দেশবাসীকে জানাচ্ছি, দল মত নির্বিশেষে সবাইকে জানাচ্ছি, আপনারা সারা বাংলাদেশে এই সনাতনী নামধারী অশান্তি সৃষ্টিকারীদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। প্রত্যেক পাড়ায় পাড়ায়, প্রত্যেক গ্রামে, প্রত্যেক ইউনিয়নে, জেলায়, উপজেলায়, সারা বাংলাদেশে এদের বিরুদ্ধে প্রতিরোধ কমিটি গড়ে তোলেন। সেই প্রতিরোধ কমিটিতে শান্তিপ্রিয় হিন্দু, দেশপ্রেমিক হিন্দুরাও থাকবে। প্রতিরোধ কমিটির কাজ হবে কোথায় এরা এক জায়গা হয়, কোথায় এরা কি আলোচনা করে, কোথায় এরা আবার একটা অশান্তি তৈরির জন্য এইভাবে সমাবেশ করে, এইভাবে উদ্ধত্তপূর্ণ বক্তব্য দেয়, এইভাবে তারা বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়, এইভাবে তারা দেশের অস্তিত্বের বিরুদ্ধে কথা বলে, এইভাবে তারা দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলে, এইভাবে তারা দেশকে ভাগ করে আর প্রদেশ বানাতে চায়। এইগুলোর বিষয়ে খোঁজ রাখেন। যারা এগুলো করবে, একত্রিত হতে চায়, সমাবেশ করতে চায়, তাদেরকে প্রতিরোধ করবেন। এই চৈতালি চাড়ালের বাচ্চার যদি বিচার আপনারা না করেন, মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাদের খবর আছে। দেখেন মুসলমানরা কত শান্তিপ্রিয়, এখন পর্যন্ত তাকে কিছু বলে নাই। ওরা জানে যে এই মুসলমানরা যদি রাস্তায় নামে, তাদের বিরুদ্ধে তাদের অস্তিত্ব কোথায় টিকাবে। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। পরশুদিন তার বিরুদ্ধে মামলা সাবমিট হবে। আমি নিজেই মামলার বাদী হয়েছি। ঢাকা কোর্টের সব আইনজীবী, এদেশের সত্যিকারের দেশপ্রেমিক সব আইনজীবীরা, যারা এই মামলা লড়বে আমার পক্ষে, আগামী সোমবারে সকালে এই মামলা সাবমিট হবে, হয়ে আদেশ হবে। আশা করি আইনি প্রক্রিয়ায় তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া যাবে। যতগুলো কথা বলেছে সবই রাষ্ট্রদ্রোহিতার শামিল। যতগুলো কথা বলেছে, ওই জায়গা যে মিছিলে যেসব ঔদ্ধত্যপূর্ণ স্লোগান ছিল, যেসব স্লোগান এই মুসলিম জাতির বিরুদ্ধে দেওয়া হয়েছে, জাতি বিদ্বেষ, হিংসা বিদ্বেষ ছড়ানো হয়েছে ওই অনুষ্ঠানে, এর প্রত্যেকটা বিষয় আইনের আওতায় আসে এবং রাষ্ট্রদ্রোহী মামলার আওতায় আনা যায়, এবং সেটাই আসবে। আমি আশা করি এই 5,000 লোক থাকলে 5,000 লোককেই সিসি ক্যামেরার ফুটেজ দেখে তাদেরকে গ্রেপ্তার করা হোক, গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক। এবং আমি এই মামলার বাদী হচ্ছি। আগামী সোমবার ঢাকা সিএমএম আদালতে এই মামলা দাখিল হবে, শুনানি হবে, আদেশ হবে। আমি আশা করি আদালত, বিচার বিভাগ ন্যায় বিচারের স্বার্থে তাকে আইনের আওতায় এনে তাকে আইনগতভাবে তার বিরুদ্ধে শাস্তির ব্যবস্থা করবে। যদি সেটা আদালত না করে, সরকারের নির্বাহী আদেশের অপেক্ষায় থাকবো। সরকারও যদি সেটা না করে, তাহলে ওই যে সর্বশেষ চিকিৎসা হলো আইন হাতে তুলে নেওয়া, সেটাও মানুষ করতে পারে। আমরা সেইটা চাই না, ওই 20 বড়ির দিকে আর চাইতে চাই না। আমরা চাই আইনি প্রক্রিয়ায় তার বিচার করা হবে এবং তাকে যথাযথ শাস্তি দিয়ে বুঝাই দেওয়া হবে যে দেশের বিরুদ্ধে, রাষ্ট্রের বিরুদ্ধে, দেশের অস্তিত্বের বিরুদ্ধে, দেশের অখণ্ডতার বিরুদ্ধে কথা বললে তার কোনো রেহাই নাই। আমরা বাংলাদেশটাকে ভালোবাসি। আমরা এই বাংলাদেশের প্রতিটা মানুষ এই রাষ্ট্রদ্রোহ মামলা তার বিরুদ্ধে করতে পারি, কারণ হলো সে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলেছে, রাষ্ট্রের অস্তিত্ব, রাষ্ট্রের অখণ্ডতার বিরুদ্ধে কথা বলেছে। এই রাষ্ট্রের যত নাগরিক আছে, প্রত্যেকটা নাগরিকের সেন্টিমেন্টে লেগেছে, এটা প্রত্যেকটা নাগরিকের হৃদয়ে আঘাত লেগেছে, হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। অতএব এই দেশের প্রতিটা মানুষ যে এই দেশের নাগরিক, সেই তার বিরুদ্ধে মামলার বাদী হইতে পারে। এতে আইনগত কোনো বাধা নাই, আইনগতভাবে এটা বৈধ। এটা এমন অবস্থা হয়ে গেছে, অবশ্য পালনীয় বিষয় হয়ে গেছে দেশের প্রতিটা মানুষের জন্য এই চৈতালি চাড়াল চৈতির বিরুদ্ধে মামলা করা। তা আমি নিজেই বাদী হয়ে সোমবারে মামলা করব। আমি সারা দেশবাসীকে বলছি, আপনারাও প্রত্যেকে যার যার জায়গায় থেকে, যার যার অবস্থানে থেকে, যার যার জেলায় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ওর বিরুদ্ধে মামলা করেন, রাষ্ট্রদ্রোহী, দেশদ্রোহী মামলা করেন। ইসলাম ধর্মের অনুসারীদের
বিরুদ্ধে কথা বলছে, তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানছে, তাদেরকে ওই রাস্তায় নামাজ পড়া নিয়ে ব্যঙ্গ করে কথা বলেছে। এর কারণে তার বিরুদ্ধে অনেক ধারায় মামলা হওয়া সম্ভব। সেই মামলাগুলো হবে, আমি মামলা রেডি করেছি। আমার মামলা কালকে আইনি কিছু প্রক্রিয়া শেষ করে পরশুদিন এই মামলা শুনানি হবে। দোয়া করেন আমরা যেন ভালো একটা আদেশ পাই, তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয় এবং গ্রেপ্তারি পরোয়ানা জারির পরে তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা প্রয়োগ করে নিঃশেষ করা যায়। আপনি কি কয়ে পারবেন পৃথিবীর কোন দেশের নাগরিক নিজ দেশে থেকে খায়া পরিয়া মরিয়া সবকিছু হরিয়া নিজ দেশে কি আবার আর এক দেশের হাতে তুলে দিবার চায়? এটা বাংলাদেশ। হয় পুষ্কা হুজুর ঠিকই কইছে। আসলে কি হয়েছে, ওই বাংলাদেশি এবার রাষ্ট্র, যে রাষ্ট্রের নাগরিক কিছু নাগরিক মানে কি নাগরিকের চেহারা আবার ঊর্ধ্বতন নাগরিক, মানে নিজেকে মনে হয় যে আমরা নাগরিকের ঊর্ধ্বে, এরকম একটা বিষয়। হেরা মানে কি কয়, হেরা এক একজন নিজে গান্ধীজি মনে করে, এইরকম কিছু একটু মনে হরে যে মনে হরিয়া মানে হাগার মুহে একটুই শব্দ, সেটা হইলো অখণ্ড ভারত চাই, পূর্ণাঙ্গ ভারত। ওই যে এই পাগলার মতো, মানে এই শুক্রাণুর মতো বাংলাদেশে এরকম কিছু আছে, সব সময় দিতে হরে। তার মধ্যে একজন হইলো আমি অখণ্ড ভারত চাই, বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই না, না অখণ্ড ভারত চাইতে অসুবিধা নেই। এই সব সময় হ্যাঁ মুহে মনে করেন যে মনে হয় যে কথা আটকেই নেই, আমি অখণ্ড ভারত চাই, বাংলাদেশ বলি আমি ভারতের মধ্যে চাই। এরও নাই গেল। তারপরে সেদিনকে দেখি মোনাজাত করে, মানে মোনাজাত না তো কি কয়, মানে আতে যে ভরে যে হরে কয়, সেখানে দেখি কইতেছে আগামী দিনে অখণ্ড ভারতের একটি অংশ হতে পারে, সেই জন্য আমাদের প্রার্থনা। হে এমন ভাবে অখণ্ড অখণ্ড হরে, মানে যে হে একবার বসলি খেবার বসলি ওর মধ্যে কি কব, মানে মানে ওই যে প্রসাব খাওয়ার সময়, মানে ওটো খাওয়ার সময়ও ওই একই শব্দ অখণ্ড অখণ্ড অখণ্ড, মানে হের প্ল্যান একটা আছে যে একবার হয়ে গেলেই তো আমি বিধায়ক। আহো বাতিজা আহো, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। আর একটু গেদিক দেখলাম, বুঝছেন, হে গেদি আবার নিজেকে একবারে ইন্দিরা গান্ধী মনে হয়। আপনি কোথাকার হরিদাস পাল? এই মহিলা গতকালকে দেখি রে বাবা রে বাবা, মানে এমন ভাবে কইতেছে, কতি 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 গলা একবার ফেরফার হইতেছে, তাও কোয়া বাদ দিতেছে। আপনারা পার পেয়ে যাবেন না, আপনারা দুইটা মারবেন, আমরা একটা মারবো। এই মনে হইতেছে একবার ফাইটিয়ে গেছে না কি কয় যায় গো, যে কথা কইতেছে হে দেখি প্রকাশ্যে কইতেছে। আমরা কিন্তু বিভিন্ন মানবতা, বিভিন্ন বিশ্বের দেশ থেকে সাহায্য চেয়ে আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব। হে দেখি যে প্রকাশ্যে কইতেছে যে না এই আমাগারে কথা না মানলি পারে আমি আমার আব্বাগারে ডেহেলি আসবি, মানে ওইরকমই, মানে বাহির দেশে থেকে আর বাপগারে ডেহেলি আসবি, ডেহেলি এসে বাংলাদেশ দখল হরবি, বাংলাদেশ দখল হইলে লিয়া আলাদা রাজ্য বানাবি। আমরা বাংলাদেশ আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য। দেখছো তোমার লে কত বড় ফুকনিটা রেখে দিচ্ছে, আর এইটা তোমার পাতাটা ঢুকাই দেবো। এই গেদারা আর গেদিরে যা শুরু হয়েছে রে বাপুরে, মানে এটা তো আর কথা অগারে মুখ আছে ওরা করতেছে, হ্যাঁ আমার মুখ আছে আমি করতেছি, সমস্যা কি? তো এই হলো ঘটনা। তো বেশি কথা কব না, বেশি কথা কলেই পারে কবে নি চাষা নাও থেকে নামো, একটা কথাই কবে আর হেড হলো, মানে এটা হলো সরকারের বিষয়, ঠিক আছে, সরকারের বিষয়, সরকার হাত চালা দিবি না, মানে সরকার কি করবি, মানে হাতে হাত মিলাবি না কি হবে, ওর সরকার যা মন চায় সেই জন্য ভাই করতেছে গেদা আর গেদি যা শুরু হয়েছে, মানে কি কব, মানে নিজ দেশের থেকে নিজ দেশের খায়া নিজ দেশের টেহা পয়সা লিয়া নিজ দেশে কি আবার আর এক দেশে তুলে দিবি। তা আবার হেতা নাই গোপনে হলি না, একটা বিষয় আছে যে না গোপনে হরতেছি, গোপনে আমরা কামড় হরতেছি, একবার প্রকাশে ফাটা হালাইতেছে, একবার মানে ফেটিয়ে গেছে, শেষ মুহূর্তে এইরকম একটা হয়ে গেছে, মানে একটা কথা আছে না ওই যে কি কয় আটের মধ্যে কাঠল বেঙ্গেলিছে, ওইরকম একটা ঘটনা যে আটের মধ্যে কাঠল বেঙ্গেলিছে অথচ কোনো নাই, মানে কারোর কোনো মানে আমার কি। তো যাকে মেলা কথা কয়া হেলাছি অল্পতেই বুঝিয়া যায়, বুঝছেন, অল্পতেই মেলা মানুষ আমার কথা বুঝিয়া যায়। তো যাকে বেশি কথা কব না, অল্প কথা তুই কইলে মানে বেশি কথা কলি কারে কবি নি যে তুই মাস্টার মাইন্ড, তুই আসল, তুই সব কথাই কব না। হর আপনারা অ্যাডভোকেট চৌতলি হয়তো বা তার পেশাগত দিক থেকে আপনারা তার পরিচয়টা করছেন, কিন্তু আসলে আমি তার পেশাগত দিক থেকে না, তার একটা রাজনৈতিক পরিচয় আছে। সেই হলে হিন্দু লীগ আছে, যে সনাতনী যে লীগ আছে, লীগের মানে সভানেত্রী সে। আমি তার কিছুদিন আগেও একটা বক্তব্য আপনার তার ভাইরাল হয়েছিল, আপনারা জানেন যে 2024 সালের শেষে বা 25-এর শুরুতে এরকম সময় যে ওই যে আপনারা জানেন আমার বিশ্ববিদ্যালয়ে যে টিএসসিতে সে আসছিল রাজু ভাস্করের সামনে যে হিন্দুরা নিরাপদ না, আজকে সংখ্যালঘুরা নিরাপদ না, এই দেশে নির্যাতনের শিকার। তো এরকমভাবে তার বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য, এবং তারা এখনও বর্তমানে কিছু বক্তব্য যে সে হাসিনাকে ফিরিয়ে আনবে। এবং আজকে আমি গতকালকেও একটা বক্তব্য দেখলাম, আজকেও কিছু একটা বক্তব্য দেখলাম যে শুভেন্দু যে বলছিল যে হাসিনাকে সসম্মানে এই দেশে আনা হবে, সেটাকে সে খুব ভালোভাবে সমর্থন করতেছে এবং সে অনেক খুশি। তো আসলে এই চৈতালি আমি আসলে এই গণঅভ্যুত্থানের আগে হয়তো বা এই চৈতালিকে বা এরকমকে জানতাম না, এই গণঅভ্যুত্থানের পরে দেখছি যে ভারী ময়দা মেখে আসে। তো তার অরিজিনাল চেহারা কি এইটা না, তার ময়দার পিছনে অন্য চেহারা আছে, এটাও আসলে সঠিকভাবে আমি জানি না। তো
তো এই জায়গা থেকে আমি চৈতালির বক্তব্যটাকে আমি অত গুরুত্ব সহকারে দেখতে চাই না, যেহেতু সে কোনো মানে বড় ধরনের বাংলাদেশের কোনো অ্যাসিডও না, বা বাংলাদেশের বা হিন্দু সম্প্রদায়ের আমি কিছুক্ষণ আগে একটি মানে তাদের সনাতনীদের একটা সংগঠনের একটা বিবৃতি দিল যে চৈতালি আমাদের কেউ না। তার মানে হিন্দুদের নিয়ে কথা বলা তো চৈতালির কোনো অধিকার বা ওরকম নাই, যা হিন্দুরা কি করবে না করবে ওইটা নাই, যেহেতু তাদের সংগঠন থেকেই মানে অস্বীকার করা হয়েছে সে কোনো সংগঠনের নেতা না। তো হয়তোবা সে একজন নিজে সনাতনী হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে সে তার বক্তব্য রাখতে পারে, কিন্তু সাধারণ নাগরিক হিসেবে বক্তব্যের একটা লিমিট থাকা দরকার। যে আপনি বলতেছেন যে এই দেশের ভিতরে আপনি আর একটা প্রদেশ করবেন যে হিন্দুদের নিয়ে, এটা তো খুব একটা জঘন্য কাজ এবং রাষ্ট্রদ্রোহিতার সমান আপনি, কারণ সে যদি একটা অ্যাডভোকেট হয় তার মানে আরো গুরুতর অপরাধ। তো আপনি সনাতনী, আপনি কি সনাতনী পরিচয় এই দেশে থাকেন, না সনাতনী লীগ পরিচয় থাকেন, না আপনি এই দেশের বাংলাদেশী হিসেবে থাকেন, এটা আসলে চৈতালিকাকে নিশ্চিত করতে হবে। যদি বাংলাদেশী হিসেবে থাকতে চান এই দেশের ভিতরে, যা যদি একজন সনাতনী হিসেবে এই দেশের ভিতরে থাকতে চান, এই দেশের সার্বভৌমত্বকে আগে আপনাকে স্বীকার করতে হবে। আপনি অন্তরের ভিতরে ভারতকে লালন করবেন, এখন পর্যন্ত আপনি অখন ভারতের চিন্তা করবেন, এই দেশে প্রদেশ বানানোতে চিন্তা করবেন, এটা আসলে এই দেশের মানুষ আপনাদেরকে আর এই সুযোগ দিবে না। যেহেতু আপনাদের মানে যে মা ছিল আপনাদের হাসিনা, সে এখন যেহেতু আপনাদের দেশে আশ্রয় নিছে, আপনাদের বাপদাদার দেশে আশ্রয় নিছে, তো আপনারা এখানে তার এজেন্ডা বাস্তবায়ন করবেন, এটা এই দেশের মানুষ আর হতে দিবে না। এটা আপনাকে সাবধান করে দিতে চাই। আমি একবারে শান্তিপূর্ণভাবে জুলাই আন্দোলনে একজন আহত হিসেবে আপনাকে আমি মানে এখন খুবই শান্তভাবে বুঝাচ্ছি, কিন্তু এরপরে আর আপনার উপরে শান্তভাবে বুঝ হবে না। আপনি চানই যে আপনার উপরে যেন একটা মব ক্রিয়েট হয়। আমি যতটুকু চৈতালির বক্তব্য শুনলাম এবং যে অ্যাগ্রেসিভ ভাব দেখলাম তার, সে চাইতেছে যে আমি এত সুন্দর মেকআপ টেকআপ করে মানে বের হইতেছি, আমার উপরে কেন হামলা হয় না, যে আমার প্রতিবেশী, আমার বাপদাদার দেশের ভিতরে তো মুসলমানদেরকে আমরা গরু গোশ খাওয়ার অপরাধে পিটে হত্যা করি, আমরা ওই যে দেখা যাচ্ছে যে মসজিদগুলো ভাঙচুর করতেছি, মন্দির আছে পূর্বপুরুষদের নাকি মন্দির নাকি পাওয়া যাচ্ছে, এজন্য মসজিদ ভাঙচুর করতেছি, জুম্মার নামাজে আমরা বাধা দিতেছি, রাস্তার ভিতরে নামাজে দাঁড়াইতে দিতেছি না, ঈদের জামাত পড়তে দিতেছি না। তো ওই জায়গা থেকে বলতেছে যে আমার বাপদাদার দেশ এবং মানে আমাদের যে মানে তীর্থভূমি, সেই ভারত মুসলমানদের উপর এত নির্যাতন অত্যাচার করতেছে, কিন্তু তার প্রতিক্রিয়ায় বাংলাদেশের হিন্দুরা এত নিরাপদ কিভাবে, এটা চৈতালিদের মতো যারা হিন্দু সম্প্রদায়ের লোকজন আছে তাদের আসলে সহ্য হচ্ছে না, যে বাংলাদেশে কিভাবে এত নিরাপদে হিন্দুরা আছে, এই মানে উদ্ভট সব বক্তব্য দিতেছে, বিশ্ববিদ্যালয়ের মতো এরিয়ার ভিতরে মশাল মিছিল করতেছে, মানে আমাদেরকে উল্টো হিন্দুদের যা ভাব দেখা যাচ্ছে, মানে এই চৈতালি ধরনের হিন্দু, আমি সব সনাতনীকে বলবো না, সব সনাতনী এটার ভিতরে সমর্থনে নাই, তো এদের যে ভাব দেখা যাচ্ছে যে বাংলাদেশের ভিতরে তারা একটা আধিপত্য বিস্তারের একটা ভাব প্রকাশ করতেছে। তো আমরা এত আধিপত্য বিস্তার করতেছি, তারপরও বাংলাদেশের জনগণ বা বাংলাদেশে আমরা যে অনেকে বলি মৌলবাদী বা উগ্রবাদী বিভিন্ন সম্প্রদায়ের কথা বলি, তারা আমাদেরকে পিটাচ্ছে না কেন, তারা আমাদেরকে হত্যা করছে না কেন? কিন্তু আমার বাপদাদারা যে RSS আছে, মোদির যে সন্তানেরা আছে, তারা তো মুসলমানদেরকে মানে জয় শ্রীরাম এরকম স্লোগান বা আরো কোনো কিছু দেওয়ার মানে স্লোগানের জন্য জোর করেও পিটে হত্যা করে। তো আমাদের মানে বাংলাদেশ কেন এত ভালো হয়ে এলো, বা বাংলাদেশের জনগণ এত ভালো কেন, বাংলাদেশের মুসলমান এত ভালো কেন, এইটা আসলে তাদের সহ্য হচ্ছে না, তাদের এটা বিস্ফোরা হয়ে গেছে। তো আমি বলবো যে বাংলাদেশ মুসলমান ভালো আছে, একটি নির্দিষ্ট সময় পর্যন্ত ভালো থাকবে এবং শান্ত থাকবে। যদি আমাদের এই দেশের সার্বভৌমত্ব এবং অস্তিত্বের উপর আঘাত আনে বা কোনো ষড়যন্ত্র করেন, তাহলে আপনারা সনাতনী পরিচয় আর আপনারা এখানে থাকতে পারবেন না, আপনারা ভারতীয় পরিচয় এখানে আপনাদের পরিচয় হবে এবং বাংলাদেশের জনগণ এটা আপনাদের মানে উপযুক্ত এটার আপনার দিবে, শাস্তি দিবে, যে আপনারা ভারতীয় হয়ে বাংলাদেশে অবস্থান করার শাস্তি কি, এটা আমরা বাংলাদেশের জনগণ বুঝিয়ে দিব। তো এটা আমরা নির্দিষ্ট আমরা একটা সময় দিতে চাই যে আপনারা অন্ততপক্ষে শুধরে যান, কারণ ভবিষ্যতে যেন এরকম বক্তব্য আপনারা না দেন। 22 কোটি টাকা, 81 ফুট উচ্চতা আর ভারতের হাই কমিশনারের উপস্থিতি, তারপর আন্দোলন, টানটান উত্তেজনা আর পাল্টাপাল্টি অভিযোগ। আসলে কি হচ্ছে পলাশবাড়িতে? গাইবান্ধার পলাশবাড়িতে 81 ফুট উচ্চতার একটি মূর্তি, দাবি করা হচ্ছে এটি হিন্দুদের ধর্মীয় স্থাপনা, কিন্তু এই বিশাল আয়োজন কি আইন মেনে হয়েছে? আমার মন্দিরে আমি কোথায় আমার দেবতাকে কতটুকু রাখবো তার কৈফিয়ত আপনাকে আমি দেব না। আপনি কোথাকার হরিদাস পাল যে আপনাকে এই কৈফিয়ত দিতে হবে? আপনি চাইলেই যে কোনো জায়গায় যা খুশি তাই করতে পারেন না। উচ্চতা 50 ফুটের বেশি হলে জেলা বা বিভাগীয় পর্যায়ের বিশেষজ্ঞ কমিটির ছাড়পত্র, বুয়েট থেকে স্ট্রাকচারাল ডিজাইনের সার্টিফিকেট, পরিবেশগত ছাড়পত্র এবং কোনো ক্ষেত্রে সিভিল এভিয়েশনের NOC পর্যন্ত লাগে। আর এ আইন মসজিদ, মন্দির, গির্জা,
মোবাইল টাওয়ার, পানির ট্যাঙ্ক সব কিছুর জন্য প্রযোজ্য। পলাশবাড়ির এ স্থাপনার ক্ষেত্রে প্রয়োজনীয় অনুমোদন ও কারিগরি ছাড়পত্রগুলো কি নেওয়া হয়েছিল? এই প্রকল্পের অর্থায়নের উৎস নিয়েও বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। এই 81 ফুট মূর্তি প্রকল্পের উদ্যোক্তা হরিদাস চন্দ্র তরণী 2022 সালের 7 নভেম্বর গোয়েন্দা সংস্থা ও র্যাবের যৌথ অভিযানে গ্রেপ্তার হয় এবং পরবর্তীতে প্রতারণার অভিযোগে সে দণ্ডপ্রাপ্ত হয়। সে কখনো হিন্দু, কখনো মুসলমান, কখনো বাংলাদেশি, কখনো বা ইন্ডিয়ান। যখন একটি প্রকল্পের সাথে নাগরিক ও ধর্মীয় পরিচয় নিয়ে বিতর্কিত আর প্রতারণার দায়ে দণ্ডিত ব্যক্তি জড়িত থাকে এবং সাথে রাজনৈতিক দাবি ও বৈদেশিক সম্পৃক্ততার বিষয়গুলো যুক্ত হয়, তখন সেটি কি আর ধর্মীয় পর্যায়ে সীমাবদ্ধ থাকে? আর যখন কিছু ব্যক্তি বা গোষ্ঠীর পক্ষ থেকে হিন্দু প্রদেশ গঠনের দাবি ওঠে, আমরা বাংলাদেশে আরেকটি প্রদেশ করব শুধুমাত্র সনাতনীদের জন্য, এ ধরনের দাবি দেশের সংবিধান, ভৌগোলিক অখণ্ডতা এবং রাষ্ট্রের সার্বভৌমত্বকে চ্যালেঞ্জ করে। সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া ঘটনাগুলো যদি আমরা একের পর এক সাজাই, তাহলে অনেক কিছুই আমাদের কাছে পরিষ্কার হয়ে যায়। যেমন তারেক রহমানকে হত্যার চেষ্টা, এরপর মিডনাইট পুশব্যাক, ইন্ডিয়ান হাই কমিশনারের উস্কানিমূলক বক্তব্য প্রদান এবং তার পরপরই সনাতনী আন্দোলনের নামে আভ্যন্তরীণ বিশৃঙ্খলা সৃষ্টি। এর পাশাপাশি ভারতের একটি পক্ষ থেকে যখন খোলেআম রংপুর দখলের উস্কানি দেয়া হয়, তখন কি এ বিষয়গুলোকে আর কাকতালীয় বলা যায়? আপনার কি মনে হয়? আমি শরীফ, আমি আপনার হয়ে প্রশ্ন করি, ভয় পাই না। তো সম্মানিত দর্শক শ্রোতা, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং সবকিছু বুঝতে পেরেছেন। দর্শক, আমাদের সমাজে কিছু উগ্র মানুষ আছে, এরা বিভিন্ন উস্কানি দিয়ে বিভিন্ন ভাবে দাঙ্গা বাজিয়ে দিতে চায়। আর কিসের জন্য দাঙ্গা বাজিয়ে দিতে চায় তা তো আপনারা ভালো করেই জানেন। বাংলাদেশের হিন্দুরা, বাংলাদেশের সংখ্যালঘুরা মায়ের কোলে যেমন শিশু থাকে, তেমনি ভাবে আছে তারা। আমার নিজেরও অনেক অমুসলিম বন্ধু আছে, তাদের সাথে একসাথে ঘুরি, তাদের সাথে একসাথে কলেজে লেখাপড়া করি। ওই কখনো তো কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমার মারামারি লাগলো না। আমরা বাংলাদেশে যে কোনো ধর্মের মানুষ থাকতে পারি, ধর্ম বর্ণ নির্বিশেষে এই মাতৃভূমিকে ভালোবাসতে হবে। এই মাতৃভূমির 1 ইঞ্চি কাউকে দখল করতে দেওয়া যাবে না। মাতৃভূমির জন্য আমরা সবাই দলমত নির্বিশেষে জীবন উৎসর্গ করে দিব ইনশাআল্লাহ। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিও নিয়ে আপনাদের মন্তব্য কি? আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।